গোটা দুনিয়াতেই পুলিশ ব্যবস্থাপনা কি একই ধরনের? অ্যারেস্ট, ওয়ারেন্ট, সমন, স্টপ অ্যান্ড ফ্রিস্ক এগুলো কি আসলে টার্গেট ভিত্তিক কিনা? যে যত বেশি আটক করবে, যে যত বেশি ওয়ারেন্ট তামিল করবে, যে যত বেশি স্টপ করবে, যে যত বেশি সমন জারি করবে, সে তত বেশি কার্যকরী ও ভালো অফিসার কিনা? গতানুগতিক এইসব প্রশ্নের উত্তর আমি খুঁজে পেয়েছি একটি বইয়ে। বইটির নাম অ্যান ইনকনভিনিয়েন্ট কপ। বইটি প্রচলিত ধারার বিপরীতে একটি মুখোশ ও মোচনকারী বই হিসেবে বিবেচিত, বিশেষ করে মার্কিন মূল্যকে। অ্যান ইনকনভিনিয়েন্ট কপ এটি লিখেছেন আমেরিকান পুলিশ অফিসার এডউইন রেমন্ড, যিনি এনওয়াইপিডিতে প্রায় 15 বছর পুলিশে চাকরি করেছেন। লেফটেন্যান্ট হিসেবে স্বেচ্ছায় অবসরে গিয়েছেন। হাইতি থেকে মাইগ্রেট করা ইউএস সিটিজেন এবং পুলিশ অফিসার এডউইন রেমন্ড আমেরিকান পুলিশের অন্দরমহলের চিত্র কীরকম সেটি আসলে জনসম্মুখে প্রকাশ করেছেন তার এই ইনকনভিনিয়েন্ট কপ নামক মেমোরিটিতে। বইটিতে এডউইন রেমন্ডের শিশুকাল, ব্যক্তিজীবন, পারিবারিক জীবনের পাশাপাশি উল্লেখযোগ্য যে জিনিসগুলো এখানে আলোচিত হয়েছে সেগুলো হচ্ছে পুলিশের সমন, অ্যারেস্ট এবং ওয়ারেন্ট নিয়ে যে কোটা সেটার বিষয়ে, রেসিজম, রেসিয়াল প্রোফাইলিং, এক্সট্রাজুডিশিয়াল কিলিং এবং নিউ ইয়র্ক পুলিশের পদোন্নতির যে সমস্যা, কাঠামোগত যে সংস্কার, ব্রোকেন উইন্ডো 3 বা কনস্ট্যান্ট, এগুলো নিয়ে লেখকের নিজস্ব মতামত তুলে ধরেছেন এবং বিস্তারিতভাবে তার সাথে সংযুক্ত হয়ে কথাগুলো নিয়ে আলোচনা করেছেন। বইটি পড়তে গিয়ে মনে হয়েছে যে আসলে পুলিশের ট্রেনিং গোটা দুনিয়া জুড়ে অলমোস্ট সেম। ওই যে সামনে নজর, সীমাটা, সকাল বিকাল দৌড় এবং সকাল বিকাল রোল কল, গ্রুপের কেউ একজন ভুল করে সবাইকে পুষা, তার ট্রেনিং জীবনের এই পার্টগুলো তিনি এখানে তুলে ধরেছেন। এডউইন রেমন্ড আমেরিকান পুলিশের সবচেয়ে বড় হুইসেল ব্লোয়ার। আমেরিকাতে প্রায় 18,000 পুলিশের প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে এনওয়াইপিডি চলে টার্গেট বেসিসে। প্রত্যেক অফিসারকে প্রতি মাসে কমপক্ষে 4টি অ্যারেস্ট, 4টি সমন, 10টি স্টপ অ্যান্ড ফ্রিস্ক এক্সিকিউট করতে হয়, যা কিনা রিপিটেটিভ সাইকেল অনুযায়ী চলে। রিপিটেডলি চলে, সেম জব, সেম থিং, সেম ওয়ে। কিন্তু এটা দিয়ে অপরাধ নিবারণ বা অপরাধের সমস্যার সমাধান বা অপরাধের রুট কজ খোঁজা আসলে দিন শেষে কোনো কিছু হয়ে ওঠে না। লেখকের মতে বড় বড় রাজনীতিবিদ বা বড় বড় অফিসাররা আসলে পুলিশ সমস্যার মূল কারণ খুঁজে বের করুক বা পুলিশ সব সমস্যার সুন্দরভাবে সমাধান করুক, স্থায়ী সমাধান করুক, সাস্টেইনেবল একটা সলিউশনের দিকে নিয়ে যাক, এটা আসলে কেউ চান না। এই বইটিতে নিউ ইয়র্কের খ্যাতনামা মেয়র, ব্লুমবার্গ, ডি ব্লাসিও এবং খুব নাম করা পুলিশ কমিশনার বিল ব্র্যাটনের বিভিন্ন উদ্যোগ এবং কর্মকাণ্ডের কথা নানাবিধভাবে সংযুক্ত হয়েছে, আলোচিত হয়েছে। এনওয়াইপিডির খ্যাতনামা পুলিশ কমিশনার বিল ব্র্যাটন আসলে ব্রোকেন উইন্ডো থিওরি ও কমস্ট্যাট নামে মূলত দুটি জিনিস এনওয়াইপিডিতে সংযুক্ত করেছিলেন, যা ছিল আসলে সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ। এই ব্রোকেন উইন্ডো থিওরি নামে আসলে ব্ল্যাক নেইবারহুডে পুলিশ সবসময় বেশি ডিপ্লয় হতো, বেশি নজর রাখত এবং সেখান থেকে বেশি সংখ্যক মানুষকে গ্রেপ্তার করত। আর সেই গ্রেপ্তারের হিসাব নানাবিধভাবে কমস্ট্যাট এখানে সংযুক্ত হতো। লেখকের মতে ব্ল্যাক কমিউনিটির প্রতি ব্রোকেন উইন্ডো থিওরি ও কমস্ট্যাট ছিল পূর্ণাঙ্গভাবে বর্ণবাদ অভিযোগে পক্ষপাতযুক্ত। মার্কিন পুলিশের এই সমস্যা আসলে এটিমোলজিক্যাল এবং স্ট্রাকচারাল, কাঠামোগত ও জন্মগত। আমেরিকান পুলিশের উদ্ভবই হয়েছে স্লেভ পেট্রোলের মাধ্যমে। আর এই স্লেভ পেট্রোল ছিল মূলত হোয়াইট ডমিনেন্স, হোয়াইট ইনফ্রাস্ট্রাকচার এবং হোয়াইট ডেভেলপমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আসলে ইউরোপ এবং আমেরিকা এই যে আধুনিক ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টের নাকি কি বা মূল অনুঘটক হচ্ছে এই স্লেভ পেট্রোল। এটিমোলজিক্যাল এবং স্ট্রাকচারাল, জন্মগত এবং প্রাচীনগত এই কাঠামোগত সমস্যার কারণে আমেরিকায় তৈরি হয়েছে আসলে ক্রিমিনাল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, গড়ে উঠেছে নানাবিধ ব্যবস্থাপনা এবং এই রাহুর মধ্যে আসলে প্রসিডিউরাল জাস্টিস সিস্টেমও সংযুক্ত, এর বাইরে নয়। বহুবিধ এইসব কারণেই লেখকের মতে
মার্জিনালাইজড কমিউনিটির কাছে আজও পুলিশিং একটি পাবলিক গুড হয়ে উঠতে পারেনি। কাঠামোগত এইসব সমস্যার পাশাপাশি রয়েছে পদোন্নতি বঞ্চনার গল্প। বারবার যোগ্য হওয়ার পরও, বারবার ফিট লিস্টের নাম থাকার পরও এডউইন রেমন্ডের প্রমোশন হয়ে ওঠেনি। তিনি দাঁড়ে দাঁড়ে পৌঁছেছেন, বিভিন্ন অফিসে গিয়েছেন, তার যোগ্যতার প্রমাণ দিয়েছেন, তবুও তার প্রমোশন হয় না। এবং শেষ পর্যন্ত এনওয়াইপিডির ইতিহাসে লেখক সবচেয়ে বড় হুইসেল ব্লোয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ডিপার্টমেন্টের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন মিডিয়ার সামনে, এমনকি কোর্টে মামলাও করেন। লেখককে নিয়ে গোটা মার্কিন মূল্যকে পড়ে যায় হইচই। শুরু হয় বিভিন্ন পত্রিকায় হেডলাইন্স। নিউ ইয়র্ক টাইমসের হেডলাইন হয়, আ ব্ল্যাক পুলিশ অফিসার্স ফাইট এগেইনস্ট দ্য এনওয়াইপিডি। তৈরি হয় ক্রাইম প্লাস পানিশমেন্ট ডকুমেন্টারি। কোনো কিছুতেই সমাধান হয়ে ওঠে না। সেই 1999 সাল থেকে সুদীর্ঘ সময়ে আমাদো দালিও, এরিক গার্নার, মাইক ব্রাউন, তামির রাইস, আকাই গুরলে, এরিক হ্যারিস, ওয়াল্টার স্কট, ফ্রেডি গ্রে, ট্রেস ক্রাসনার, জর্জ ফ্লয়েড এবং ব্রেনা টেইলর সহ অনেক ব্ল্যাক মানুষ আসলে পুলিশের হাতে জীবন দিয়েছেন। প্রত্যেকটির সাথে একটি করে কমিশন হয়, নানাবিধ আলোচনা হয়, দিন শেষ সবকিছু হারিয়ে যায়। দুর্নীতি নিয়ে হুইসেল ব্লোয়িং করেছেন পুলিশ সদস্য ফ্রাঙ্ক সার্পিকো এবং তারই পরিপ্রেক্ষিতে 1970 সালে তৈরি হয় ন্যাপ কমিশন। মাইকেল ডট, এই পুলিশ সদস্য আসলে ক্রিমিনাল এন্টারপ্রাইজের ভিতরে সংযুক্ত। তার এই ঘটনার প্রকাশ পাওয়ার পর 1992 সালে তৈরি হয় আসলে মোলেন কমিশন। এবং ফার্গুসনে মাইকেল ব্রাউনকে পুলিশ কর্তৃক হত্যার পর প্রেসিডেন্ট বারাক ওবামা তৈরি করেন 21st সেঞ্চুরি পুলিশ টাস্ক ফোর্স। এইসব কমিটি এবং কমিশনস দিন শেষে আসলে রিকমেন্ড করে, কিন্তু ইফেক্টিভ কোনো রেজাল্ট, সাস্টেইনেবল কোনো রেজাল্ট বা সাস্টেইনেবল পুলিশের স্ট্রাকচার চেঞ্জ করার ক্ষেত্রে ইফেক্টিভনেস তৈরি হয় না বা আসে না। আর সেই কারণেই মার্কিন মূল্যকে বারবার তৈরি হয় মুভমেন্ট এজিটেশনস। বিএলএম বা ব্ল্যাক লাইভ ম্যাটার্স, এই মুভমেন্ট, ক্যাম্পেইন জিরো, ডিফান্ড দ্য পুলিশ, অ্যাবলিশ দ্য পুলিশ, তারপর কপ ওয়াচ, আমেরিকান পুলিশ তাহলে কিভাবে আসলে সকলের জন্য, সকল কমিউনিটির জন্য সত্যিকার অর্থে পাবলিক গুড হতে পারবে? লেখকের মতে হোপ ইজ দ্য বেস্ট ফ্রন্টিয়ার। এবং তিনি আসলে সার্জেন্ট হয়েছেন, তিনি লেফটেন্যান্ট হয়েছেন এবং দীর্ঘ 15 বছর চাকরি করে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। লেখক এডউইন রেমন্ড তার এই অবসর সময়ে তিনি সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট হিসেবে মার্কিন মূল্যকে কাজ করছেন এবং তিনি অত্যন্ত আশাবাদী আমেরিকান পুলিশ একদিন সত্যিকার অর্থে পাবলিক গুড হয়ে উঠবে সকলের জন্য। আমেরিকান পুলিশের অন্দরমহল সম্বন্ধে ইন ডিটেইলস জানতে এডউইন রেমন্ডের অ্যান ইনকনভিনিয়েন্ট কপ ডেফিনেটলি এটি good read. Thank you very much for listening the review of An Inconvenient Cop. Thank you.